সবাইকে স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম। চলছে বিপিএল আর বিপিএল এর সঙ্গে বিতর্ক। নতুন করে যদি বলা চলে যে নতুন বিপিএলও ভালো কিছু হয়নি, বিতর্ক চলছেই। আমাদের সঙ্গে রয়েছেন সাইদুজ্জামান, দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক। আপনাকে স্বাগত। ধন্যবাদ। বললাম বিপিএল এর সঙ্গে বিতর্ক, পেমেন্ট ইস্যু নিয়ে নাটক হচ্ছে, টাকা পয়সা নিয়ে টিমগুলোর ম্যানেজমেন্ট দরজায় কড়া নাড়ছে কিন্তু গেট খুলছে না বিদেশিরা। কতটুকু হতাশা আপনি, আর আপনার পর্যবেক্ষণ কি এখন পর্যন্ত? আমার কাছে যেটা মনে হয় যে এবার যেটা হয়েছে এটা অতীতে অনেক ইস্যুস ছিল, বিপিএল এর প্রথম আসর থেকে নানা রকম ইস্যুস ছিল, ডিবেট ছিল, বাট এবার বোধহয় উই হিট দ্য রক বটম। মানে পেমেন্ট নিয়ে যেটা হয়েছে এটা শুধু খেলোয়াড়দের জন্য আমি বলবো না, যে আমার কাছে মনে হয় পুরো বৈশ্বিক যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে তো সারা বিশ্বেই মানে বিপিএল একটা ইভেন্ট, সেখানে এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হয়েছে। আমি বলবো যে মানে খুবই আমার কাছে সিলি মনে হয়েছে যে এগুলো নর্মালি ঢাকার ক্লাব ক্রিকেটেও এই ধরনের ঘটনা হয় না। পেমেন্ট ইস্যু ক্লাব ক্রিকেট আরও বেশি থাকে, প্রত্যেক ক্লাবে অনেক বড় ইস্যু থাকে, কিন্তু এরকম মানে প্রকাশ্যে আসা যে দল প্র্যাকটিসে যাচ্ছে না, বিদেশি ক্রিকেটার মাঠে আসছেন না, তো বিদেশি ক্রিকেটারদের বিষয়টা বেশি সেন্সিটিভ কী জন্য? বিকজ তারাও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলেন, তারা বিভিন্ন জায়গায় বলবেন পেমেন্ট ইস্যুগুলো নিয়ে। সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই আমি বলবো লজ্জাজনক একটা ব্যাপার, এবং পুরো বিষয়টা খুব আনপ্রফেশনালি হ্যান্ডেল করা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি সিলেকশন থেকে শুরু করে এরপর যেগুলো হয়েছে। ধরেন বিপিএল এর টুর্নামেন্টটা কিন্তু ট্রাই পার্টি এগ্রিমেন্ট হয়, ক্রিকেট বোর্ড, ফ্র্যাঞ্চাইজ এবং প্লেয়ার কন্ট্রাক্ট যেটা হয়, প্লেয়ার ড্রাফট যেটা হয়। সো এই যুগে জিনিসটা এরকম হওয়ার কথা যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ তার প্লেয়ারকে কোন প্লেয়ারকে কত টাকা দিচ্ছে বিসিবি এটা অটোমেটিক্যালি নোটিফাইড হওয়ার কথা, এটা ট্রাইপার্টি কন্ট্রাক্টে তাই হয়। কিন্তু বিসিবিকে আমরা দেখেছি যে সিলেট পর্বের পর বা চিটাগং পর্বেও যখন ডিসপিউট প্লেয়ার পেমেন্ট নিয়ে কথা হচ্ছিল, গভর্নিং কাউন্সিল থেকে বলা হচ্ছিল আমরা এটা অবগত নই, খোঁজ নিচ্ছি। বিষয়টা তা হওয়ার কথা না, আমরা কিন্তু অ্যানালগ যুগে নেই এখন। আমি জানি না যে চুক্তিগুলো যতটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, এবং ফ্র্যাঞ্চাইজ সিলেকশনের ক্ষেত্রেও একটা টুর্নামেন্টে বিপিএলে একটা দল পরিচালনায় কি পরিমাণ ব্যয় হতে পারে, প্লেয়ার্স ড্রাফটে একটা সিনারিও পাওয়া যায়, লজিস্টিক খরচ সবই কিন্তু বিসিবি অবগত থাকার কথা, বিকজ 2012 সাল থেকে টুর্নামেন্টটা হচ্ছে। সো আমি এমন একজন ওনারকে আমি ফ্র্যাঞ্চাইজ অফার করছি বা তিনি নিচ্ছেন, তার পোর্টফোলিও কি, ডেফিনেটলি তিনি একজন ব্যবসায়ী বা ফিনান্সিয়ালি সলভেন্ট একজন ব্যক্তি হওয়ার কথা। সো সেগুলো এনশিওর না করে দেয়াটা একটা বুঝতে পারি যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বোর্ডের হাতে খুব কম সময় ছিল, বাট আমি বিপিএল করার জন্য করে ফেলা, দরকার হলে দল কম হতো, এবার ফ্র্যাঞ্চাইজ কম হতো, যারা সলভেন্ট তারা আসতেন, এলে হতো কি এই বদনামগুলো। আমি শুধু প্লেয়ারদের আর্থিক সংকটের কথা আমি বলবো না, বিকজ প্লেয়াররা কিন্তু প্রত্যেকে পেমেন্ট পাবে, এটা ক্রিকেট বোর্ড যেহেতু গ্যারান্টার, ক্রিকেট বোর্ড বাধ্য প্লেয়ারদের এই টাকাটা পে করার ক্ষেত্রে। বাট যে হইচইটা হলো, এটা আমি জানি না যে নেক্সট বিপিএলে বিদেশি খেলোয়াড়দেরকে আনতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে ফ্র্যাঞ্চাইজকে, বিশেষ করে নামি প্লেয়ার। এবার আপনি দেখবেন যে নামি প্লেয়ার খুব কম এসছেন, বিকজ অনেক ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট হচ্ছে, প্লাস বিপিএল নিয়ে সবার মধ্যে একটা ডিসকমফোর্ট আছে। বিপিএল হলো লাস্ট রেসর্ট, যে বিদেশি খেলোয়াড়টি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে দল পাচ্ছে না, বা ওই সময়টা হয়তো তার উইন্ডো আছে, তখন তাকে অনেক ওভার ভ্যালুড করে বেশি টাকা দিয়ে আনতে হচ্ছে, বিকজ বিপিএলের এই ম্যানেজারিয়াল ক্যাপাসিটিটা আমার কাছে মনে হয় যে এটা বোর্ডেরই আমি দায়িত্ব দেখব, যে তারা ওটা, এই বোর্ডের কথা বলছি না শুধু, আমি শুরু থেকে যখন খেলোয়াড়রা কমফোর্টটা না পায়, আমি বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে শুনেছি তারা পিএসএল বা এসএল মানে শ্রীলঙ্কান লিগ বা বিগ ব্যাশে তাদের ওই বা দুবাই T10 যেগুলো হচ্ছে ছোটোখাটো টুর্নামেন্ট, মানে বিপিএল যখন শুরু হয়েছিল বিপিএল ওয়াজ সেকেন্ড মোস্ট পপুলার ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট, কিন্তু এই ম্যানেজমেন্টের ঘাটতির কারণে আমাদের খেলোয়াড় যারা বাইরের লিগে খেলেন তারা মনে করেন যে ওই লিগগুলোতে খেলাতে প্লেয়ারের জন্য মোর কমফোর্টেবল। সো বিপিএল এবার যেগুলো হলো নতুন আইটেম, বিপিএলে কিন্তু প্রতি আসরে একটা একটা করে নতুন নতুন ডিবেট যোগ হয়। এবার যেটা হয়েছে মানে আমি বলবো যে এটা ঢাকার ক্লাব ক্রিকেটের চাইতে বড় স্ক্যাম হয়ে গেছে। এত ধরেন বিতর্ক, তার মাঝে যদি বলি যে বিসিবি দায় কতটুকু নিবে? অলরেডি তারা বলছে যে অ্যাকশনে যাবে রাজশাহীর এগেনস্টে,
বা কঠোর কোনো ব্যবস্থা নেবে, সেই ব্যবস্থা আসলে কতটুকু? একটা হতে পারে কি, মানে এখন অ্যাকশন, একটা ভালো দিক যে বিসিবি অনুধাবন করছে যে তাদের কিছু মিস্টেক হয়ে গেছে, এটা প্রকাশ্যেই বলছে। মিস্টেকটা কোথায়? যে ব্যাংক গ্যারান্টি, যেটা প্লেয়ারদের যে স্যালারি যেটা হয় সেটা একটা পে অর্ডারের মাধ্যমে বোর্ডে জমা রাখতে হয়। যদি কোনো পেমেন্ট ডিসপিউট থাকে, বোর্ড ওইটা ক্যাশ করে পেমেন্টটা দিয়ে দেয়, সেটা করেনি। সো টিমগুলো শুধু ফ্র্যাঞ্চাইজ ফি দিয়েছে 1.5 কোটি টাকা। এখন বাকি যে প্লেয়ার্স পেমেন্ট, এটা যদি কোনো ফ্র্যাঞ্চাইজ ফেল করে বিসিবিকে দিতে হবে। এটা একটা, আমি শিওর যে এটা বিসিবি অনুধাবন করতে পারেনি বা এটা এনশিওর করেনি। আমি যখন দেখব যে তারা তাদের যেই টাকাটা মিনিমাম দেওয়ার কথা সেটা দিতে পারছে না, আমি ওই ফ্র্যাঞ্চাইজিকে নেব না। আমি যেটা বললাম শুরুতে, যে আপনি কেন 7টা ফ্র্যাঞ্চাইজি করতে হবে, বিকজ এটা পরিবর্তিত পরিস্থিতি। আপনি 4 মাস সময় পেয়েছেন মাত্র একটা বিপিএল টুর্নামেন্ট আয়োজন করার জন্য। তো আপনি ওখানে টিম 6টা করেন। আমি যখন দেখছি যে এই মালিক পক্ষ আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না। ইন্টারেস্টিংলি দেখেন, আরেক মালিক তিনি প্রকাশ্যেই বলছেন যে আমার টাকার গাছ নেই, আমি অমুক প্লেয়ারকে টাকা দিব না। এগুলো আসলে হয় কি, এই এই স্টেটমেন্টগুলো আপনি যেটা বললেন রাজশাহী টিমের ক্ষেত্রে যেটা হয়েছে, যে খেলোয়াড়রা মাঠে আসতে চায়নি, যখন এই ফ্র্যাঞ্চাইজি ওনার বলে যে আমার টাকার গাছ নেই, আমি আমাকে স্যাটিসফাই করতে পারি, আই উইল নট পে, এটা কিন্তু কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্কে পড়ে না। নিশ্চয়ই ওনার ওই খেলোয়াড়ের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে। হি শুড ইনফর্ম দি বোর্ড যে আমি এই কারণে তার পেমেন্টটা দিচ্ছি না। বাট এটা একটা ব্লান্ট কমেন্ট যে আমাকে স্যাটিসফাই করতে পারেনি। স্যাটিসফাই করার জন্য কী কোন স্যাটিসফ্যাকশনটা উনি তার কাছে আশা করেছেন, ইটস নট ক্লিয়ার। সো এগুলো কথাবার্তা হয় কি, মানে মনে হয় যে ফ্র্যাঞ্চাইজিরা কোনো কোনো ওনার হয়তো বিসিবিকেও ডমিনেট করতে চাচ্ছেন। আমি জানি না কি কারণে, কোথায় তাদের এই শক্তির উৎস, আমি শিওর না। তাহলে আপনার কথার সূত্র ধরি, এই বোর্ড কি রেডি ছিল না বিপিএলটা করার জন্য? আপনি যদি সময় দেখেন যে এই বোর্ড ফর্ম হয়েছে অগাস্টে, রাইট? অগাস্টের 21 তারিখ সম্ভবত। সো এনাফ টাইম ছিল না। বাট বিসিবি কিন্তু একটা বিশাল ম্যানেজমেন্ট টিম, বিপিএল একটা একজন এক্সিকিউটিভ আছেন, সিইও আছেন, তারা 12 বছর ধরে বিপিএল করে আসেন। একটা সেট আপ কিন্তু ছিল, একটা ফ্রেমওয়ার্কও ছিল, যে ফ্র্যাঞ্চাইজি ফি বলেন, গ্যারান্টি মানি বলেন, সবই ছিল। সো আমার মনে হয়েছে যে বিপিএল ভালোভাবে করার জন্য যতটা চেষ্টা করা হয়েছে, তার চেয়ে বেশি করা হয়েছে যে আমি বিপিএল করে দেখাবো। আচ্ছা, আমি যখন কিছু করে দেখাতে চাই তখন সমস্যা হয়। সমস্যাটা আগে আপনি বিপিএল এর ভেতরে ঢুকতে হবে, যে যে অ্যাপারেটাসগুলো বোর্ডে অলরেডি আছে, যে এক্সিকিউটিভরা একদিন বিপিএল পরিচালনা করেছেন, তাদের সঙ্গে বসে এটা করা যেত। বিপিএল যে এই জানুয়ারি মাসেই করা যেত না, এটা আমি বিলিভ করি না। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি হঠাৎ করে মনে হয়েছে যে আমি একটা নতুন কিছু করব। নতুন কিছু করার জন্য আপনার লম্বা সময় লাগে, নতুন কিছু কিন্তু আপনি 4 মাসে পারবেন না। যেটা বলা হচ্ছে ইতিহাসে সেরা বিপিএল হবে, এখন প্রবাবলি যারা এই মানে প্রচারণা করেছেন, খুবই ইতিবাচক প্রচারণা ছিল, যে আমরাও আশা করছিলাম যে দারুণ কিছু হবে। দারুণ কিছু হওয়ার জন্য দারুণ প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিটা একদমই ছিল না। আমার কাছে মনে হচ্ছে খুবই হেস্টিলি এই টিমগুলো রিঅর্গানাইজ করে, যার অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি তো অ্যাবসেন্টই ছিল আন্দোলন, মানে এই গণঅভ্যুত্থানের পরে। সো সেই জায়গায় একটু চুজি হয়। আমি যেটা বললাম যে আপনি দল 7টা জায়গায় কমালে খুব বেশি ক্ষতি হতো না। আপনি এনসিএল করেছেন 4টা দলের, আপনি বিপিএল 7টা জায়গায় আপনি 6টা করেন এবার, বিকজ এই পরিবর্তিত পরিস্থিতি আমার মনে হয় না যে এতে বিপিএলের কোনো মানহানি হতো। বাট এরপরে যেটা হয়েছে, টিমগুলো দেখেন যে বিপিএল প্লেয়ার্স ড্রাফট কীভাবে হয়, একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে বিপিএল খেলার, সেটার ভিত্তিতে হয়। এবং প্লাস ফ্র্যাঞ্চাইজিরা কিছু নাম দেয় যে আমি এই প্লেয়ারকে আমার পছন্দ, আমি পিক করতে পারি। আপনি দেখেন অনেক খেলোয়াড় কিন্তু ড্রাফটের বাইরে থেকে এসছেন, এবং তারা তাদের স্বর্ণ সময় পেরিয়ে এসছেন, তাদের বিপিএল খেলার কথা না। সো এটা কেন হয়েছে, যেহেতু 7টা দল হয়েছে, অনেকগুলো ফ্র্যাঞ্চাইজির ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট আছে, এবং কিছু ডিউবিয়াস ক্রিকেটারও আছেন, অনেকগুলো আলোচনা আছে মানে ক্রিকেটে। আমার কাছে মনে হয় যে আপনি প্রস্তুত না হয়ে বড় কিছু করা যায় না। এটা বিসিবি, আই হোপ যে তারা বুঝতে পেরেছেন। এবং আগামী বিপিএল এর কথা বলা হচ্ছে, আমাদের দেশে সমস্যা হয় কি, আপনি যখন আগামী বছর আমি ভালো হয়ে যাব বলি, ভালো কিছু করব, তা আমি এই বিপিএল এর পর দেখা যাবে যে বিসিবি এই পরের বিপিএল নিয়ে কাজই করছে না। আপনাকে ভালো কিছু করতে হলে আপনাকে লম্বা প্রস্তুতি নিতে হবে। ওই জানুয়ারিতে বিপিএল হবে, আপনি যদি অগাস্টে ঘুম থেকে বা সেপ্টেম্বর মাসে বলেন ঠিক আছে লেটস আমরা একটা ফ্র্যাঞ্চাইজি ইনভাইটেশন পাঠাই, কারা কারা টিম নিতে চায়, আপনাকে এই বিপিএল এর পর দিনই আপনাকে ইনভাইটেশন পাঠাতে হবে, যে বা আগ্রহী ফ্র্যাঞ্চাইজি কারা আছেন
তাদেরকে লং টার্মে দিতে হবে। আপনি ওই 1 বছর একটা বিপিএল ফ্র্যাঞ্চাইজি খরচ হয় 10 কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি। সো 10 কোটি টাকা ইনভেস্ট করে, মানে তিনি তো ব্যবসায়ী, তিনি তো মানে আমি ক্রিকেটকে ভালোবাসি বলে 10 কোটি টাকা নিয়ে এসে বললাম ঠিক আছে আমি টিম করলাম, একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে আমি চলে গেলাম। ইটস নট দ্যাট। আমি 10 কোটি টাকা ইনভেস্ট করব অ্যাটলিস্ট আমার কিছু বেনিফিটের জন্য। বিপিএল এর হিস্ট্রিতে দুটো দল আমি জানি যে তারা লাভজনক ছিল, আর সবাই কিন্তু লুজিং কনসার্ন ছিল। লুজিং কনসার্ন কী কারণে ছিল? এই বিসিবির ভুল পলিসি, যে বিপিএল টিমগুলো প্রতিবার চেঞ্জ হয়েছে। আপনি যদি দেখেন যে প্রায় সব দলেরই নাম, ঢাকা হয়তো থেকেছে, ঢাকা অনেক নামে এসেছে, রাজশাহী অনেক নামে এসেছে, চিটাগং অনেক নামে এসেছে। এটা হওয়ার কথা না। যে কারণে হয় কি, কোনো বিজনেসম্যান খুব বিপদে না পড়লে বা খুব অতি আগ্রহী না হলে বিপিএল ইনভেস্ট করেন না। তারা যদি এরকম হতো লং টার্মে পেতেন, তারা ইনভেস্ট করতেন, টুর্নামেন্টটা ভালো হতো, প্লেয়ার ডিসপিউটটা হতো না। তারপর কি হচ্ছে যে মানে এবার যে 3টা নতুন ফ্র্যাঞ্চাইজি এলো, আপনি তাদের বিজনেস প্রপোজিশন কি? নাথিং। তারা আগামী বছর থাকবে কিনা দে ডু নট নো। আপনাকে লং টার্মে বিপিএল কন্ট্রাক্ট অফার করতে হবে, এবং আপনি বিপিএল থেকে যে লাভ করছেন, মানে এটা তো একটা আপনি ইনভেস্ট করছেন, বিসিবি ইনভেস্ট করছে, বিজনেসম্যানরা ইনভেস্ট করছে। আমি বিজনেসম্যান, আমি বিপিএল ইনভেস্ট করে বিপিএল টুর্নামেন্ট থেকে যে লাভ হচ্ছে সেখান থেকে আমি লভ্যাংশ না পেলে আমি কি কারণে যাব? আমি এই কারণটা খুব রহস্যময় আমি বলবো। যে তারপরেও যে অনেকে আগ্রহী হচ্ছেন, ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে, বাট আমি মনে করি যে বিসিবির অবশ্যই উচিত যে এই বিষয়গুলো ক্লিয়ার করে, যে লম্বা মেয়াদের চুক্তি এবং লভ্যাংশের একটা অংশ তারা পাবে, এবং ফ্র্যাঞ্চাইজিগুলো বাধ্য হবে ফ্র্যাঞ্চাইজ ফি এবং যে গ্যারান্টি মানি যেটা, এটা যদি বিসিবিকে তারা এনশিওর করবে এবং বিসিবিতে এনশিওর করে লভ্যাংশ দিবে, আমার মনে হয় উইন উইন একটা সিচুয়েশন তৈরি হবে দুই পক্ষের জন্য। তার মানে হচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টগুলোতে যেটা হয় ওটার সাথে আপনি মিল রেখে বলছেন যে রাইট, লাভের আপনি অংশটা শেয়ার ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টের মডেল কিন্তু ইউনিক, মানে এটা নতুন কিছু না যে আপনাকে নতুন কিছু আবিষ্কার করার দরকার নেই। মানে ফ্র্যাঞ্চাইজ এবং বোর্ড এবং খেলোয়াড় কি চুক্তি, আমি বললাম ট্রাই পার্টির চুক্তি, এটা আমি তো আর ফ্র্যাঞ্চাইজি ওনার না, বিসিবিরও পার্ট না। একজন সাংবাদিক হিসেবে আমি জানি যে টুর্নামেন্টগুলো এভাবে চলে, ইটস ভেরি ফেয়ার। আমি বললাম যে আজকে রাজশাহী যদি একজন খেলোয়াড়কে যদি 10 লাখ টাকার একটা চেক দিয়ে থাকে, ইলেকট্রনিক সিস্টেমে এমন হয় যে বিসিবির সঙ্গে সঙ্গে জানবে কোন অ্যাকাউন্ট থেকে কোন প্লেয়ারের কাছে এই টাকাটা ট্রান্সফার হয়েছে। এখানে প্লেয়ার্স পেমেন্ট নগদ দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, কোনো সুযোগ নেই। নগদ পেমেন্টটাই কিন্তু একটা ফাজি একটা পেমেন্ট। সো এই জিনিসটা বিসিবি যখন 10-15 দিন পরে বলে যে আমরা জানতাম না, আমাদের কেউ জানায়নি, এটা আমি বলবো যে বিসিবির একটা ব্যর্থতার জায়গা, যে তারা জিনিসটা ওভাবে অ্যালাইনই করতে পারেনি যে এনি পেমেন্ট ইস্যু ফার্স্ট পার্টি তারা জানবে, এটা মিডিয়ায় আসার কথা না। হ্যাঁ, আমরা দেখি যে উইকেটে বল বাউন্স করার এখন একটা কথা রটেছে, সেটা হচ্ছে চেক বাউন্স করছে এবারের বিপিএল। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আলোচনা করছিলাম বিপিএল নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান। যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে বিপিএল নিয়ে বিতর্ক, ফিক্সিংয়ের ইস্যুটাও রয়েছে, একটা গুঞ্জন রয়েছে, সন্দেহ করা হচ্ছে, এখনও কোনো কিছু প্রমাণ হয়নি, বাট এই অভিযোগগুলো রয়েছে। আমরা গণমাধ্যমে পড়েছি যে ক্রিকেটাররা এবং একই সঙ্গে অনেক কর্মকর্তাও রয়েছে। এই বিষয়ে আসলে কি আপডেট রয়েছে আপনার কাছে? হ্যাঁ, আপডেট বলতে কিছু নেই, পারসেপশন আছে। পারসেপশনটা হলো কি, ক্রিকেট খেলাটা আপনি 2000 সালে প্রথম ইন্টারন্যাশনালি ক্রিকেটে ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং এগুলো এলো, তারপরে মডিফাইড হতে হতে এখন স্মার্ট ফিক্সিং হয়। মানে স্পট ফিক্সিংটা স্মার্ট ফিক্সিং হয়ে গেছে। কারো কাছে কোনো এভিডেন্স নেই, বাট আমরা খেলোয়াড় বলেন, কর্মকর্তা বলেন, তাদের কাছ থেকে যে ধরনের কিছু ইনফরমেশন পাই সবই কিন্তু সাসপিশন থেকে, মানে এটা কোনো প্রমাণ এখন পর্যন্ত কোনো কিছু প্রমাণিত হয়নি। বাট একটা খেলোয়াড়, আপনি প্রাত্যহিক জীবনে যে কাজ করেন, মানে আপনার পরিবারের সবাই জানে যে আপনি উৎফুল্ল না আপনি বিষণ্ণতায় ভুগছেন, বিকজ আপনার তারা খুব অ্যাটাচ থাকে। একটা ড্রেসিং রুমও প্লেয়ার কোচদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং হয়। প্রত্যেকটা খেলোয়াড়, সাকিব জানেন যে তামিম কী ধরনের ক্রিকেট খেলেন, তামিমও জানেন সাকিব কী ধরনের ক্রিকেট খেলেন, দো দে আর নট ভেরি গুড ফ্রেন্ডস দিস ডেজ। সো দুজন যদি অদ্ভুত কোনো আচরণ মাঠে করে থাকেন, দুজন বুঝে ফেলেন। এটা আমি অনেক ক্রিকেটারের সঙ্গে আমার কথা হয়েছে, তারা জুয়ারি ফেস চেনে, মানে হয়তো মানে সে পরিচয় দেয়নি জুয়ারি হিসেবে, একজনকে দেখে বোঝে যে একজন বুকি,
তাদের পোশাক, গেট আপ, চাহনি, কথার ধরন দিকে এরা বুঝতে পারে। দে আর সো এক্সপিরিয়েন্সড, মানে আমি বলবো খুবই রিসোর্সফুল হলো আমাদের ক্রিকেটাররা, যারা জানে জুয়ারিদের আচরণ কীরকম হয়। এবং ড্রেসিং রুমের একটা প্লেয়ার ড্রেসিং রুমে বসে বলতে পারে যে ও এই যে খেলাটা এখন স্লো করলো বা একটা ওয়াইড দিল, এবার তো খুবই আনইউজুয়াল কিছু ওয়াইড হয়েছে যেগুলো পাশের পিছে পড়েছে, যেগুলো কখনো হয়নি। সো ওরা বুঝতে পারে, এবং সেখান থেকে যেটা আমরা যেটা কনজিউম করছি, যদিও এভিডেন্স নেই, সো উই ক্যানট নেম এনি টিম অর এনি প্লেয়ার, যে অনেক রহস্যময় আচরণ হচ্ছে এবারে টুর্নামেন্টে। আগে যে হয়নি তা না, 2013-তে তো প্রমাণই হয়েছে একজন স্বীকারোক্তি দেয়াতে। তারপর ধাপে ধাপে এই সন্দেহ কিন্তু বেড়েছে, শুধু বিপিএলকে ঘিরে না, আপনি ওয়ার্ল্ডের সব ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট, ইভেন ওয়ার্ল্ড কাপ, ইভেন বাইলেটারাল সিরিজ, মানে এটা হয়েছে ইট হ্যাজ বিকাম এ মানি গেম। মানে এত টাকা, এবং ক্রিকেট খেলে অনেক ক্রিকেটার অনেক ধনী হচ্ছেন, অনেক ফ্র্যাঞ্চাইজ ওনার অনেক টাকার মালিক হচ্ছেন। বাট আমার কাছে মনে হয় জুয়াটা একটা তো হলো টাকার একটা ব্যাপার আছে, আরেকটা হলো গ্যাম্বলিং ইজ আ হ্যাবিট, ইটস ভেরি ব্যাড হ্যাবিট। সো গ্যাম্বলিংয়ে আপনি দেখবেন শুধু টিম বা খেলোয়াড়, কর্মকর্তা না, এখন আমাদের দেশে আপনি চায়ের দোকানে যান, গ্রামে গঞ্জে মহল্লায় দেখেন বিভিন্ন বেটিং অ্যাপ। সরকার অনেক চেষ্টা করছে, অনেক অ্যাপ বন্ধ করছে, কিন্তু একটা অ্যাপ বন্ধ করলে আরও 10টা পপ আপ করছে। এটা মানে আমি বলবো জ্যামিতিক হারে এই সংখ্যাটা বাড়ছে, এবং আমরা জানি যে অনেক সুইসাইডের ঘটনা ঘটছে। জুয়াটা অনেক বিস্তৃত আকার ধারণ করেছে। মানে আমি বলবো যে এটা শুধু আর টিম আর খেলোয়াড়ের মধ্যে নেই, বিকজ ইনভেস্টমেন্ট এত বেশি হচ্ছে ওই গ্রামের একজন সাধারণ কৃষকের পরিবারের সন্তান থেকে শুরু করে আপনার মানে হাউস হোল্ড যারা আছেন তারাও এই মানে খুব এটা ইজি ইনকামের। কঠিন আসলে এটা আমার কাছে মনে হয় একটাই সমাধান, সরকার যদি প্রোঅ্যাক্টিভ হয়ে জুয়া মানে বেটিং বিরোধী আইন করে, যেটা বাংলাদেশে নেই, ভারতেও নেই, কিন্তু ইংল্যান্ডে আছে, অস্ট্রেলিয়া আছে, ওখানে বৈধ জুয়া আছে, কিন্তু ইলিগেল বেটিংটা হলো সবচেয়ে খারাপ। ইলিগেল বেটিংটা হলো কি, এটা আপনাকে অনেকটা কি বলবো, নিষিদ্ধ ড্রাগ যেগুলো হয় সোসাইটিকে শেষ করে দেয়। ইলিগেল বেটিং আমাদের সোসাইটিকে আমি বলবো যে অনেকটা ক্ষয় করে ফেলেছে। এখন যেহেতু এমন একটা সরকার এসেছে, আমার বিনীত নিবেদন থাকবে, বা আগামীতে যে সরকার আসবেন তারা যেন অবশ্যই এই দেশে জুয়ার একটা আইন করা, যে জুয়ার যে শাস্তি হবে। আমাদের ক্রিকেট বোর্ডের যে অ্যান্টি কারাপশন ইউনিট, তারা কিন্তু গ্যালারি থেকে যারা ওখানে ইনফরমার থাকেন, ইনফরমেশন দেন যে কি হচ্ছে এই বলে, বা কোনো লেভেলে হয়তো যোগাযোগ থাকতেও পারে, ইশারায় তো আমরা জানি যে বেটিং হয়, গ্যালারি থেকে একটা সিগন্যাল দেয়, বা ব্যাটসম্যান বা বোলার একটা বিশেষ ইঙ্গিত করলে ইনফরমেশনটা চলে যায় জুয়ার। মানে এটা ফ্র্যাকশন অফ এ সেকেন্ড $1 মিলিয়ন মানে খেলা হয়। এটা আসলে এখানে বসে ছোট্ট আলোচনায় সম্ভব না, ইটস হিউজ মার্কেট। বিপিএলে প্রবাবলি এখন $2 বিলিয়ন মতো ইলিগাল জুয়ার মার্কেট আছে, 2 বিলিয়ন টাকার মতো ইলিগাল জুয়ার মার্কেট আছে। সো এটা ক্ষতিগ্রস্ত কি এই দেশের মানুষ, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত। এই দেশের সাধারণ মানুষ, কিছু মানুষ উপার্জন করে টাকাটা বাইরে চলে যায়। এখন আগে আমরা দুবাই জানতাম, দুবাইতে শুধু দুবাইয়ে বেটিং সিন্ডিকেট কন্ট্রোল করে, ইলিগালটা কন্ট্রোল করে, বা ইন্ডিয়ায় করে। বাট এখন যেটা জানতে পারি যে রাশিয়া একটা মানে সবচেয়ে বড় মার্কেট হয়ে গেছে, ইলিগাল বেটিং তারা কন্ট্রোল করে। এবং আমাদের দেশের লোক অনেক এজেন্টরা সরকারি এজেন্ট না, মানে বেসরকারি জুয়ার ছোট ছোট পকেট আছে, তারা এগুলো অপারেট করে। সো এই জন্য আমাদের দেশে জুয়ার আইনটা এখন খুব জরুরি। এটা করা খুব জটিল কিছু না, বাইরে মডেল আছে। আপনি লিগ্যাল বেটিং হলে হয় কি, মানে আপনি ওখানে লিগ্যাল বেটিংয়ে সরকার জানতে পারে ট্রানজ্যাকশন কি হচ্ছে। লিগ্যাল বেটিং হাউসগুলো তার কনজিউমার যারা, তাদেরকে ওয়ার্ন করে, ডোন্ট প্লে দ্যাট মাচ অফ অ্যামাউন্ট। মানে একটা সোসাইটিতে একটা অভ্যাস, আমি বলছি না জুয়া বৈধ করে দেয়ার, কিন্তু অ্যাটলিস্ট জুয়াটার বিরুদ্ধে আইনি অ্যাকশনে যেতে পারে। আমি যেটা বলছিলাম যে আপনার গ্যালারি থেকে অনেককে ধরা হচ্ছে, কিন্তু থানায় যখন পাঠানো হচ্ছে দেয়ার ইজ নো মানে কোনো আইনি ধারা নেই যে তাকে আপনি জেল হাজতে পাঠাবেন। গ্যালারি থেকে ধরা হচ্ছে এবার প্রায় মোর দেন 100 এরকম গ্যালারিতে বসে এরা জুয়া খেলছে। মানে কি, এরা ইনফরমেশন পাস করে। আপনি দেখবেন যে মাঠে যে বলটা হচ্ছে 30-40 সেকেন্ডস পরে ওটা ট্রান্সমিট হচ্ছে। সো টিভিতে বাইরে যারা জুয়া ধরছেন, বা বাসায় বসে ধরেন আমি গ্যামলিং করছি, সো আমি জানছি কিন্তু 40 সেকেন্ড পরে, 40 সেকেন্ডের মধ্যে বেটিং হাউসকে আমি যদি ওই মাঠ থেকে জানিয়ে দিই যে স্নোবল
ব্যাটিং হাউস ধরবে এটা বাউন্ডারি অর নো বল। সো আপনি তো একটা ধরবেন, বিফোর হ্যান্ড ইনফরমেশন, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনটা পায়। সো এদেরকে ধরে কি হচ্ছে, থানায় দেওয়া হচ্ছে, থানায় দেওয়ার পরে কিছুক্ষণ চাটা বা হয়তো দেখে বড় জোর পরবর্তীতে মিরপুর স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ করতে পারে, আইনি কোনো বাধা নেই। কারণ আমার কাছে মনে আইন থাকলে যদি শাস্তি হতো এই প্রবণতা অনেক কমতো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আলোচনা করছিলাম বিপিএল বিতর্ক নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি থেকে।